বাংলাদেশ স্বাধীন হলো আজকে ৫৪ বছর। তো এখন বাংলাদেশে কোথায় অনগ্রসর গ্রুপ রয়েছে? এমন কোনো জায়গা নাই যেখানে একটা প্রাইমারি স্কুল নাই বা শিক্ষার আলো পাচ্ছে না। সো এইটা কেন করা হলো? এই ইস্যুটাকে সামনে আনলো কিভাবে? যে বাংলাদেশে যে কোনো মুক্তিযোদ্ধা ফ্রন্ট লাইন যারা মাঠের মুক্তিযোদ্ধা, কর্নেল অলি বলেন, আরো অনেকে আছে, তাদের হিসেবে বাংলাদেশের ৭০ থেকে ৮০ হাজার মুক্তিযোদ্ধা রয়েছে অ্যাকচুয়ালি জেনুইনলি। তো সেইখানে কোত্থেকে ৩ লাখ মুক্তিযোদ্ধা আসলো? এখানে যে মানুষগুলো আছে, ওবায়দুল কাদের সাহস থাকলে বলুক না যে আপনাদের সম্পত্তির হিসেবটা দেন। ৪-৫টা চোর ধরে প্রজাতন্ত্রের সার্ভেন্ট অফ দ্য পিপল কয়েকটা চাকরিবাজ কয়েকটা ধরে এরকম তো হাজার হাজার চাকরিবাজ তারা দুর্নীতি করছে। তো ৩-৪ দিন ধরে এই আলোচনা জোর কদমে চলছে। আমরা বিভিন্ন জায়গায় আলোচনায় অংশগ্রহণ করছি। শুরুতেই বলে রাখি যে এই কোটা ব্যবস্থাটাই অসাংবিধানিক, যেখানে সংবিধানের ২টা প্রভিশন রয়েছে, একটা হলো ১৯ আর একটা হলো ২৯। এইখানে আপনার ১৯-এ বলা হয়েছে সংবিধানের সুযোগের সমতা, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সুযোগের সমতা পাওয়ার অধিকার রাখে, এবং ২৯-এ বলা হয়েছে যে সরকারি চাকরি লাভের, নিয়োগ লাভের সবার সমান সুযোগ থাকবে যোগ্যতা সাপেক্ষে। তো এই যে আর্টিকেল ২৯, এই আর্টিকেল ২৯ যদি আপনি ব্যাখ্যা করেন, সাব আর্টিকেল অন যেটা, এই সাব আর্টিকেল অন কি বলেছে? সাব আর্টিকেল অন বলেছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। এইটা হলো প্রথম প্রভিশন, ফার্স্ট। তো এইটা অন্য যে সাব ক্লজ রয়েছে তার উপরে কিন্তু অধিকার পাবে, প্রায়োরিটি পাবে। ২তে কি বললো? ২৯-এর ২, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবে না, কিংবা সেই ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। এইটা হলো ২৯-এর সাব আর্টিকেল 1 and 2 প্রভিশনস। এর নিচে লেখা আছে তবে কোনো অনগ্রসর যদি কেউ থাকে তাদেরকে টাইম বিং কোটা দেওয়া যেতে পারে। সো বাংলাদেশ স্বাধীন হলো আজকে ৫৪ বছর। তো এখন বাংলাদেশে কোথায় অনগ্রসর গ্রুপ রয়েছে? এমন কোনো জায়গা নাই যেখানে একটা প্রাইমারি স্কুল নাই বা শিক্ষার আলো পাচ্ছে না। সো এইটা কেন করা হলো? এই ইস্যুটাকে সামনে আনলো কিভাবে আসলো যখন ইন্ডিয়া ভিজিট করে আসলো। ইন্ডিয়া ভিজিট করার পরে একটা হিউম্যান ক্রাইসিস হলো যে বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে একটা একপেশে চুক্তি করে আসছে। সেটি নিয়ে যখন হিউজ আলোচনা হচ্ছিল, এবং ২০০৯-এর পর থেকে একটা পর একটা এপিসোড, এবং এই যে দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরে নেওয়ার যে একটা কৌশল, যেটা প্রত্যেকটা ম্যান্ডেটবিহীন সরকার অর্থাৎ যারা কর্তৃত্ব পরায়ণ হয় তারা এই গেমটা খুব ভালো করে, ডিভাইড অ্যান্ড রুল, অন্য ইস্যু সৃষ্টি করে তারপর মানুষের দৃষ্টিভঙ্গি অনেক ঘুরানো। তো এইখানে আমরা দেখলাম যে 18 সালে যে পরিপত্রটা জারি করে কোটা ব্যবস্থা বাতিল করা হলো, শিক্ষা অঙ্গন সহ সব জায়গায় একটা স্টেবিলিটি ছিল। হঠাৎ করে কি হলো যে এই হাইকোর্টের উপরে চাপিয়ে দিয়ে সেইটাকে, পরিপত্রটাকে বাতিল করে কোটা ব্যবস্থা আনলো, একটা আন্দোলন নেমে গেল। যেমনটি বুয়েটে ছাত্র পলিটিক্স চলবে কি চলবে না, বুয়েটের সেটা বাদ দিয়ে কোর্ট একটা আদেশ দিল। অথচ লয়ের একটা ডক্ট্রিন আছে যে পলিটিক্যাল কোনো ইস্যু কোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কোর্ট সেখানে ইন্টারভেন করে না সাধারণত। এইটা কিন্তু আগে এই হাইকোর্টে এইটা রুলিং আছে, এরকম ওপিনিয়ন আছে, কিন্তু যখন এটা এই আওয়ামী লীগের ইস্যু আসলো, তখন আর কোর্ট এখানে এই পলিটিক্যাল কনসিডারেশন, এই যে পলিটিক্যাল বা যে ইস্যুটা, সেই ইস্যুটা কোর্ট এখানে একটা আদেশ দিল। যেমনটি তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টকে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সেটাকে বাতিল করলো। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশন বাতিল করার সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই যে একটা শর্ট অর্ডার ছিল। সেই শর্ট অর্ডারে বলা ছিল যদি পার্লামেন্ট চায় আরো 2টা ইলেকশন কেয়ারটেকার সিস্টেমের আওতায় হতে পারে।
সেই প্রভিশনকে বাতিল করে 16 মাস পরে যে রায় প্রকাশিত হলো, ওই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার আগেই কিন্তু পার্লামেন্ট এটা বাতিল হয়ে গেল, এবং 16 মাস পরে একটা আমরা দেখলাম যে একটা রায় বের হলো, এবং সেখানে যেটা শর্ট অর্ডারে ছিল না সেইগুলো অনেক কিছু আনা হলো। তাহলে এই সরকার ডিভাইড অ্যান্ড রুল, মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরানো, তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টে অত্যন্ত সুচারুভাবে ব্যবহার করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে। তো আসেন এখন মুক্তিযোদ্ধা কোঠায়, যে বাংলাদেশে যে কোনো মুক্তিযোদ্ধা ফ্রন্ট লাইন যারা মাঠের মুক্তিযোদ্ধা, কর্নেল অলি বলেন, আরো অনেকে আছে, তাদের হিসেবে বাংলাদেশের 70 থেকে 80 হাজার মুক্তিযোদ্ধা রয়েছে অ্যাকচুয়ালি জেনুইনলি। তো সেইখানে কোত্থেকে 3 লাখ মুক্তিযোদ্ধা আসলো? মুক্তিযোদ্ধাদের কোটাটা কেন দরকার? এই যে বাকি 2 লাখের বেশি মুক্তিযোদ্ধা বানানো হলো যাদের ভুয়া, এইগুলো সব আওয়ামী লীগের লোক। তো এই মুক্তিযোদ্ধাদের কোঠায় আসলে তারা এই আওয়ামী লীগের লোকজনকে এইখানে যাদের কর্মচারী হওয়ার ক্যাপাসিটি নাই তাদেরকে কর্মকর্তা বানাতে চায়। আই এম সরি টু সে যে ছাত্র পলিটিক্স যারা করে, এখানে ব্রিলিয়ান্ট ছাত্রের এই বর্তমানে কোনো ব্রিলিয়ান্ট ছাত্র নাই, এবং এরা কোনো লেখাপড়া করে না, এরা মূলত দস্যুত করে, মাস্তানি করে, এরা মূলত এই চোরের পাহারাদার, লুটেরাদের পাহারাদার, এবং ছাত্র জীবনেই তারা টেন্ডারবাজি করতে থাকে, অনেক অনৈতিক কাজের সাথে জড়িত থাকে। ছাগল চুরি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যার সাথে এই ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত তারা এই অপরাধে অপরাধী না। এবং আপনি জানেন যে এই আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনের যে সেক্রেটারি না সভাপতি, সে নাকি 5 বার ফেল করছে, 5 বার। তো যে ছাত্র পলিটিক্স মেধাবী ছাত্র প্রডিউস করতে পারে, মেধাবী ছাত্ররা এখানে জড়িত হয় না, যেটা পাকিস্তান আমলে হয়েছিল, যেটা বাংলাদেশের স্বাধীনতার পরেও কিছু মেধাবী ছাত্র পাওয়া গেল, তাহলে যে পলিটিক্স মেধাকে চর্চা করতে পারে না, যে পলিটিক্স চোরের বিরুদ্ধে অবস্থান নেয় না, যে পলিটিক্স লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নেয় না, যে পলিটিক্স মিথ্যা কথা শিখায়, যে পলিটিক্স শিক্ষার গুণগত মানকে ধ্বংস করে, সেই পলিটিক্স জাতির জন্য কি উপকারে আসে? পৃথিবীর কোথায় লেজুভিত্তিক ছাত্র রাজনীতি হয়েছে? তো এইটা দুইটা ব্রড ক্যাটাগরি, একটা হলো এই মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরে এখানে আনা, আর একটা হলো যে আওয়ামী লীগের পোষ্য, তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য এটাকে সামনে এনেছে, এবং এইটা অনেকভাবে সাপও যাতে না মরে লাঠি না ভাগে অনেক কৌশল কিছু করা হবে। তবে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত দেখেছি, তারা এখন দাবি জানিয়েছে যে পার্লামেন্টে একটা আইন এনাক্টমেন্ট করতে হবে, একটা আইন পাস করতে হবে। আমি জানি না তাদের এই দাবি আদায় হবে কিনা। তো এই স্বতঃস্ফূর্ত আমরা দেখলাম, স্বতঃস্ফূর্ত আন্দোলনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রয়োজন হয় না। এখানে তো মানে জনগণের ভোগান্তি হচ্ছে। তারপরে যেমনটি বলা হচ্ছে যে আদালতের বিরুদ্ধে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে ছাত্ররা কাজ করছে, আন্দোলন করছে। আপনি তো একজন আইনজীবী। দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে যে কোর্টের আদেশ দিয়ে কোনো আন্দোলন বন্ধ করা যায় না। বাংলাদেশ তো স্বাধীনই হয়েছে আন্দোলনের মাধ্যমে। তো কোর্টের আদেশ যদি মানতো তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। আপনি এই এই যুদ্ধ অপরাধী যে কাদের মোল্লার এই বিচার কথা তো মনে আছে যে ইমরান এই সরকার কি একটা পাতানো একটা করলো, একটা আন্দোলন করলো, কোথা থেকে আসলো, কোথায় উদিত হলো, কোথায় আবার বায়ু হয়ে গেল, এখন আর কোনো খবর নাই। সেখান থেকে আইন সংশোধন করছে না। আপনার সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ঝাড়ু মিছিল করছে না, সেখানে বস্তি বসেছিল না সুপ্রিম কোর্টের গেটে। সো যদি জন আকাঙ্ক্ষার যদি ইলজিক্যাল যদি এমন কোন রায় হয় যেটা জনস্বার্থের বিপক্ষে যায়, সেরকম আন্দোলন তো বহুত হয়েছে। এরকম ভুরি ভুরি উদাহরণ দেখা যাবে যে রায়ের বিরুদ্ধে হয়েছে। কারণ রায়টা যখন হয়ে যায় সেটা তো পাবলিক ডোমেন, পাবলিক ডকুমেন্টস, তো পাবলিক সেটা তো স্ক্রুটিনির ক্ষমতা রাখে। অনেকে এখানে একটা কনসেপ্ট পরিষ্কার না যে সাবজুডাইজ ম্যাটারটা কি। বিচারাধীন ব্যাপারটা সাবজুডাইজ, যে বিচারাধীন কোনো ব্যাপারে আপনি এমন কোনো মন্তব্য করবেন না যেটা বিচারকে প্রভাবিত করতে পারে, ন্যায় বিচার বিঘ্নিত করতে পারে। কিন্তু যখন বিচারটা কনক্লুড হবে, সেইটার গুণগত মান নিয়ে রিসার্চ হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, প্রয়োজন পড়লে সেটা আন্দোলন হবে।
এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। সো এইখানে পুলিশ যদি বলে এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই, সেটা তো পুলিশের ভাষ্য। অতএব এইখানে এই যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক, এবং যে সমস্ত মানুষ ভোগান্তিতে পড়েছে, আপনি দেখেন কেউ তো, আমি দেখিনি কেউ অ্যাডভার্স কোনো করেছে, বরং ছবি তুলা অনেকে বলেছে আমি 3 ঘন্টা দাঁড়াই থাকবো, ছাত্রদের আন্দোলন যৌক্তিক। সো এবং এই আন্দোলনে অনেকে শরিক হয়েছে। আজকে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ছে, এবং বিরোধী দলের এখানে দায়িত্ব হলো যে জনস্বার্থে যে আন্দোলন হয় তাকে পরিপূর্ণভাবে সমর্থন দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। আমরা তো সেটা দেখি নাই। আর আওয়ামী লীগের একটা প্রিয় শব্দ হচ্ছে ষড়যন্ত্র। যেখানে যুক্তি পায় না, যেখানে আর কোনো লজিক থাকে না, যেখানে আর কোনো বক্তব্য থাকে না, সেইখানে তারা বলে একটা ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র সেটা তাদের দেখাতে হবে। আজকে যে ওবায়দুল কাদের সাহেব যে মিটিং করলো, তার পাশে যে চেহারাগুলো আমরা দেখি, আচ্ছা ওইখানে যে মানুষগুলো আছে, ওবায়দুল কাদের সাহস থাকলে বলুক না যে আপনাদের সম্পত্তির হিসেবটা দেন। 4-5টা চোর ধরে, প্রজাতন্ত্রের সার্ভেন্ট অফ দ্য পিপল, কয়েকটা চাকরিবাজ কয়েকটা ধরে, এরকম তো হাজার হাজার চাকরিবাজ তারা দুর্নীতি করছে। আপনি এই বর্তমানে পুলিশ বলেন, বিভিন্ন বাহিনী বলেন, এবং এই প্রশাসন বলেন, বিজি বলেন, কাস্টমস বলেন, ওয়াসা বলেন, কোথায় দুর্নীতিবাজ নাই? হাতে গোনা সৎ মানুষ, এর বড় অংশ দুর্নীতিতে লিপ্ত। এই কল্পনা করা যায় না যে দুর্নীতির লেভেল কোন জায়গায় গিয়েছে। তো ওনার পাশে যে লোকগুলা চেহারা দেখায়, আর ওখানে দেখি অনেকের চেহারা যাতে ওই অন-11 সময় 250 জন টপ ক্রিমিনাল, মানে টপ যে করাপ্ট পিপল, তাদের চেহারা তো ওনার পাশে দেখা যায়। এই যে অন-11 যে ফেল করলো, এই যে 250 জন এবং 250 জনের লিস্ট করেছিল, তারা তো তখন মহিরূপে এখন আবির্ভূত হয়েছে। উনি যদি জনগণের পলিটিক্স করে, সাহস থেকে উঠে বলুক যে তার পাশে যারা চেহারা দেখায় ক্যামেরায়, তাদের সম্পত্তির হিসেবটা একটু চাক না, সেটা তো পারে না। কয়টা তেলাপোকা মুরগি ধরে কি লাভ হবে? দুর্নীতি তো করছে, দুর্নীতিতে জড়িত পলিটিশিয়ান 80% দুর্নীতিতে জড়িত। কি করে একজন ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী 350 বাড়ি হয় ব্রিটেনে, $1 বিলিয়ন এসালম কিভাবে নিয়ে যায়? আপনি এই যে শেখ বাচ্চু, এখন ওই যে লামেরিয়ান্ডের কাকে একটা ধরছেন, জেলে ঢুকেছেন, কয়দিন রাখবেন আমি জানি না, এই শেখ বাচ্চুকে এখন পর্যন্ত ধরতে পারলেন না কেন? সো মূল প্রবলেম হলো যে অপরাজনীতি এবং বাংলাদেশের স্বার্থ বিকিয়ে এই ইন্ডিয়ার সাথে কন্টিনিউয়াসলি এই চুক্তি করে তাদেরকে সবকিছু দেওয়া, এবং ক্ষমতায় থাকার জন্য যা যা করার সেটা করবে। এখান থেকে পরিত্রাণের উপায় হলো একটা জন আন্দোলন করে জনগণকে একত্রিত করে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো। এইটা হলো বৈধ উপায়। এবং পতন ইতিহাসের কোর্স, একসময় পতন হয়, কবে হবে আমরা জানি না। তবে আওয়ামী লীগ ইজ নট দ্য লাস্ট গভর্নমেন্ট, and there will be fall of Aoun League. Thank you.